আজ 23শে আগস্ট রবিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। ক্রমশই চাপ বাড়ছে শওকতের। এবার ভাঙড় বিস্ফোরণ মামলায় জুড়ল ইউএপিএ ধারাও। মমতা সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে, বিস্ফোরক দিলীপ ঘোষ। 17ই সেপ্টেম্বর রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব, অন্নপূর্ণা নিয়ে বড় বার্তা দিলেন রচনা ব্যানার্জি। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। ভাঙড় বিস্ফোরণের মামলায় শওকত মোল্লা সহ 4 জনের বিরুদ্ধে ইউএপিএ 16 এবং 18 ধারা প্রয়োগের জন্য কলকাতার নগর দায়রা আদালতে বিশেষ এনআইএ আদালতের আবেদন করল এনআইএ। শুক্রবার বিচারক অনুপম মাইতির এজলাসে এনআইএ এর বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী পুট আপ পিটিশন দেন। চলতি বছরে ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি প্রাণ হারান এবং একজন গুরুতর আহত হন। পরে তদন্তে নামে এনআইএ। 26 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শওকত মোল্লাকে সোনারপুরের কাবালগাছি লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 87 দিনের মাথায় চার্জশিট পেশ করে এনআইএ এবং শওকত মোল্লাকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করে। এনআইএর দাবি শওকত মোল্লাই ছিলেন মূল চক্রান্তকারী এবং তার নির্দেশেই বোমা বাঁধার কাজ চলছিল। বিস্ফোরণের পরবর্তী সময়ে সামাল দিতে তার ফোন থেকে এলাকায় একাধিক নির্দেশ গিয়েছিল। গ্রেপ্তারের পর মোবাইল ফোন থেকেও একাধিক বিস্ফোরক তথ্য পাওয়া যায় বলে দাবি তদন্তকারীদের। এবার মামলায় ইউএপিএ ধারা যুক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে শওকতের। মমতা সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে, বিস্ফোরক দিলীপ ঘোষ। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বাড়ছে। এর মধ্যেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সকালে মর্নিং ওয়ার্কে বেরিয়ে তিনি বলেন, সব সরকারি সুবিধা সকলের জন্য নয়। তার দাবি, দীর্ঘদিন ধরে নানা প্রকল্পের সুবিধা পাওয়ার ফলে অনেকের মধ্যেই অভ্যাস তৈরি হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি রয়েছে এবং সেই শর্ত পূরণ করলেই টাকা পাওয়া সম্ভব। লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ টেনে দিলীপের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে কার্যত সকলকে আর্থিক সুবিধা দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। তার কথায়, এই ধরনের অভ্যাস মানুষের মধ্যে তৈরি হওয়াই এখন সমস্যার কারণ। অন্যদিকে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং অবরোধ শুরু হয়েছে। শুক্রবার মেদিনীপুরে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও বিক্ষোভের মুখে পড়েন। মহিলারা টাকা না পাওয়ার অভিযোগ জানালে তিনি স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। মেদিনীপুর কালেক্টরেটেও একই অভিযোগে বিক্ষোভ হয়। সেখানেও এসডিও দপ্তরে লিখিতভাবে বিষয়টি জানানোর পাশাপাশি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন বলে জানান তিনি। আর নোটিশ নয়, বেনিয়ম দেখলেই হোটেল সিল। বেআইনি হোটেলে বেনিয়ম দেখলেই সিলের নির্দেশ অগ্নিমিত্রার। নোটিশ দিয়ে কোনো লাভ হয় না, কার্যত মেনে নিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাই আর কোনো নোটিশ নয়, বেনিয়ম দেখলেই হোটেল সিল করে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। পাশাপাশি এতদিন ধরে বেআইনি ভাবে হোটেল কিভাবে চলছিল তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের কাছ থেকে চেয়েছেন অগ্নিমিত্রা। কয়েকদিন আগে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে 9 জন প্রাণ হারান। এরপর ধর্মতলা চত্বরে 16টি হোটেলকে সিল করে দমকল এবং আরো 25টি হোটেলকে শোকজ করা হয়। শনিবার মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলির পরিদর্শনে গিয়ে অগ্নিমিত্রা পাল জানান, আর শোকজ করে কোনো লাভ নেই, সরাসরি সিল করা হবে। এতদিন ধরে কিভাবে এই কারবার চলছিল সেই প্রশ্নও তোলেন তিনি। তার প্রশ্ন, ফিরহাদ হাকিম অনুমতি দিতেন কিভাবে? আগে লিডারদের বাড়ি বাড়ি পার্সেন্টেজ পৌঁছে যেত বলেও মন্তব্য করেন তিনি। অগ্নিমিত্রার কথাই, নোটিশে কোনো কাজ হয় না, গেস্ট থাকলে 24 ঘন্টা সময় দিন, তারপর গালা দিয়ে সিল করে দিন। সব কাগজপত্র ঠিক থাকলে তখন আবার খুলে দেওয়া যাবে। 17ই সেপ্টেম্বর রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অন্নপূর্ণা দিবস পালন করা হবে। সব জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবেন এবং কলকাতায় 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সভা করে মোদীজির জন্মদিন পালন করবেন তিনি। অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ভবানীপুর বিধানসভায় ইতিমধ্যে 17,000 মা অন্নপূর্ণার অ্যাকাউন্টে 3,000 টাকা করে টাকা ঢুকেছে। আরো যোগ্য কেউ বাকি থাকলে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করা ব্যক্তিদের পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন বলে জানান তিনি। বিধায়কের কর্মী মন্ডলের ভাই, ওয়ার্ডের কর্মী ও মহিলা মোর্চার পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন বলেও জানান। 17 আগস্ট থেকে 20 আগস্টের পর্যন্ত যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফারের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উত্তর কলকাতার 7টি ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনা বাহিনী গড়ে মহিলাদের অধিকার এবং অত্যাচার অবিচারের বিরুদ্ধে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়।
অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব। অন্নপূর্ণা নিয়ে বড় বার্তা দিলেন রচনা ব্যানার্জি। এখনো অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা। এই নিয়ে রাজ্য জুড়ে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বাড়ছে ক্ষোভ। এই আবহেই বড় বার্তা দিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা অন্নপূর্ণা পাননি অথচ এনলিস্টেড তারা সবাই টাকা পাবে। দেওয়া শুরু হয়েছে, সবুর করুন। টাকা না পেলে নাম ঠিকানা সংসদ অফিসে দিয়ে গেলে ব্যবস্থা করবেন বলেও জানান তিনি। তার কথাই সবাই পাবে অন্নপূর্ণা। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে রচনা বলেন, এটি নামকরা ও সম্মানের প্রতিষ্ঠান। অনেক বড় মানুষ এখান থেকে বেরিয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের গরিমা বজায় রাখার কথা বলেন তিনি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তৃণমূল সাংসদ বলেন, মানুষ এখন উপলব্ধি করছে মোদী ছাড়া গতি নেই। পড়ুয়াদের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যৎ এআই, তাই ডিজিটাল পড়াশোনা শেখা জরুরি। হুগলির সংসদ এলাকার হাই স্কুলগুলোর প্রধান শিক্ষক শিক্ষিকাদের বৈঠকে ডেকে স্মার্ট ক্লাস ও ডিজিটাল লাইব্রেরি নিয়ে মত বিনিময় করেন। অনেক স্কুল স্মার্ট ক্লাসের জন্য আবেদন করছে বলেও জানান তিনি। তীব্র পেটে ব্যথায় হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। তৈরি হলো মেডিকেল বোর্ড। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য তীব্র পেটে ব্যথার কারণে বৃহস্পতিবার 21শে আগস্ট কলকাতার উডল্যান্ড মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মীরা ভট্টাচার্যের বয়স 76 বছর। হাসপাতালের মেডিকেল বুলেটিন অনুযায়ী গত 2 সপ্তাহ ধরে তার মাঝে মধ্যে তীব্র পেটে ব্যথা হচ্ছিল। সেই সমস্যা নিয়েই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক সৌতিক পান্ডার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা মূল্যায়ন এবং চিকিৎসার পরবর্তী পদক্ষেপ স্থির করতে একটি বহু বিভাগীয় মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে এবং রিপোর্টগুলি খতিয়ে দেখে পেটে ব্যথার কারণ নির্ণয়ের চেষ্টা করছেন চিকিৎসকেরা। এই মুহূর্তে তার অবস্থা ক্লিনিক্যালি স্টেবল বা চিকিৎসার পরিভাষায় স্থিতিশীল। মেডিকেল টিম তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে, তবে কবে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তাকে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। দিল্লিতে অসুস্থ বিমান বসু, পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন, জানালেন সেলিম। দলীয় কাজে শুক্রবার দিল্লি যাওয়ার পথে বিমানে আচমকায় অসুস্থ হয়ে পড়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষিয়ান সিপিএম নেতা বিমান বসু। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর সোজা পার্টি অফিস থেকে গোপালন ভবনে গিয়ে চিকিৎসককে দেখান তিনি। চিকিৎসক জানান অক্সিজেনের ঘাটতি হয়েছে এবং দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। এরপর পার্টি অফিসের দলীয় সদস্যরা বিমান বসুকে দিল্লির এইমসে নিয়ে যান। সেখানেও পরীক্ষা করে চিকিৎসকরা অক্সিজেন দেওয়ার প্রয়োজনের কথা জানান। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিমান বসুর অপারেশন হয় এবং পেসমেকার বসানো হয়েছে বলে শনিবার জানান সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তবে আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু। 2-1 দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদ সেলিম। শুক্রবার সিপিএম এর তরফে জানানো হয়েছে, রুটিন চেকআপের জন্য এমসে ভর্তি করানো হয়েছে বিমান বসুকে। দিল্লিতে দলীয় কাজে গেলেও তার এমসে রুটিন চেকআপের কথা ছিল, কিন্তু তার আগে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রোগীর পাশের বেডে ইঁদুর ধরার কল, অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসা। মালদা মেডিকেল কলেজের ছবি ঘিরে বিতর্ক। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চরম অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, চারিদিকে ছড়িয়ে রয়েছে বজ্র পদার্থ। এর মধ্যেই চলছে চিকিৎসা। রোগী যে বেডে শুয়ে আছেন তার পাশের বেডেই রাখা হয়েছে ইঁদুর ধরার কল। রাজ্যের সরকারি হাসপাতালগুলির হাল ফেরাতে রাজ্যে পালা বদলের পর সারপ্রাইজ ভিজিট শুরু করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। বিভিন্ন হাসপাতালে আচমকায় হাজির হয়ে পরিষেবা খতিয়ে দেখছেন তিনি। সরকারি হাসপাতালে কুকুর বিড়াল দেখে ক্ষোভ উগরে দিলেও হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিবেশের বদল হচ্ছে না। মালদা মেডিকেলের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, কুকুর বিড়াল ও ইঁদুরের সমস্যা থেকে মুক্তি পেতে প্রচুর প্রচেষ্টা পরেও ব্যর্থ হয়েছে। তার কথায় হাসপাতাল একটি চালু জায়গা হওয়ায় রোগী পরিষেবা কখনো বন্ধ করা যায় না। আগেও একাধিক বৈঠক হয়েছে এবং কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব হয়নি। এই সমস্যা নিবারণে কোনো স্থায়ী সমাধান এখনো বের হয়নি, তবে উপায় বের করার প্রচেষ্টা চলছে। এনসিপিআই এ কি ভাঙন, কাকলির পোস্ট ঘিরে নতুন জল্পনা। পশ্চিমবঙ্গে পালা বদলের পর নিজেদের স্বার্থে দলবদল করেছিলেন কাকলি ঘোষ, দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে মোট 20 জন সাংসদ দলবদল করেন, কিন্তু সেই এনসিপিআইকে এখনো পর্যন্ত স্বীকৃতি দেননি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এর মধ্যেই বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। শনিবার কাকলি ঘোষ দস্তিদার একটি পোস্ট করেন, সেটি শেয়ার করেন তার ছেলে বৈদ্যনাথ। তাতে বহুজন এনসিপিআই এর নাম দেখা যায়। এরপরেই জল্পনা শুরু হয়, তাহলে কি এনসিপিআইতেও ভাঙন ধরেছে? বহু এনসিপিআই দলে যোগদানের আহ্বান
জানিয়ে দলিত, মুসলিম, আদিবাসী, উপজাতি এবং ওবিসি সমাজের মানুষকে আহ্বান জানাচ্ছেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তবে কাকলি ঘোষ দস্তিদার জানান, এনসিপিআই নতুন দল হওয়ায় প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে দলের বার্তা পৌঁছানোর জন্য এরকম লেখা হয়েছে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি খবরের মাধ্যমে ও লিফলেট বিলি করে মানুষকে অবহিত করা হচ্ছে বলেও জানান তিনি। তার দাবি, ইতিমধ্যেই অনেক নতুন মুখ এবং সাধারণ মানুষ এই নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে আগ্রহ দেখাচ্ছেন। বন্দে মাতারাম বলে না, জাতীয় পতাকা তুলতে দেয় না, যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই, কড়া বার্তা শুভেন্দুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তির ঘটনা নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে অন্নপূর্ণা ভান্ডারের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। তার অভিযোগ, যাদবপুরে বন্দে মাতারাম বলতে জাতীয় পতাকা তুলতেও 15ই আগস্ট পালন করতে দেওয়া হয় না, সিসিটিভি লাগাতে এবং শিক্ষা দপ্তরকে ঢুকতেও দেওয়া হয় না বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যাদবপুরের ভেতর এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। এই সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করতে এসেছে। এখানে বন্দে মাতারাম জনগণ মন হবে এবং এই সঙ্গে কোনো সমঝোতা করা হবে না বলেও জানান তিনি। যারা যাদবপুর নিয়ে কাঁদছেন তাদেরও কড়া বার্তা দেন শুভেন্দু। এদিন বামেদের পাশাপাশি তৃণমূলের 2 শিবিরকেও নিশানা করেন তিনি। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে অভিযোগ করেন, 15 বছরে তিনি রাজ্যের সর্বনাশ ছাড়া আর কিছুই করেননি। সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানো, শিল্প তাড়ানো এবং 26,000 চাকরি চুরির অভিযোগও তোলেন তিনি। আমার দলের লোক হলেও সমর্থন করব না, যাদবপুর কাণ্ডে বার্তা অগ্নিমিত্রার। এসএফআই ও এবিভিপি 2 ছাত্র সংগঠনের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এর মধ্যেই নন্দলাল বসুর নকশা করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্মারক প্রতীক বা এমব্লেম খুলে পড়েছিল দরজা থেকে। এবার বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে বার্তা দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এমব্লেম ভাঙার ঘটনায় নিন্দা করে অগ্নিমিত্রা পাল বলেন, স্বাধীনতার সময় থেকে চলে আসা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ খ্যাতি ও এমব্লেম ছিল, আজ তা যদি ভেঙে ফেলা হয় সমর্থন করি না। শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত ঢোকার ঘটনাকেও সমর্থন না করে তিনি বলেন, সে যে দলেরই হোক, এমনকি আমার দলের লোক হলেও আমরা সমর্থন করব না। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি না আনারও আবেদন জানান তিনি। বুধবার রাতে অরবিন্দ ভবনে বহিরাগতদের হামলা ও এসএফআই এবিভিপির সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তেজনা ছড়ায়। ক্যাম্পাসে ভাঙচুরের মধ্যে 4 নম্বর গেটে থাকা এমব্লেম ভেঙে পড়ে। বাম সংগঠনগুলি এবিভিপির সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুললেও পাল্টা দাবি করে এবিভিপি। শুক্রবার এমব্লেমটি মেরামত করে ফের 4 নম্বর গেটে বসানো হয়। উপস্থিত ছিলেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। হাসপাতালে রোগী ফেলে রাখার অভিযোগ, ইয়ার্কি বার করে দেব, ডাক্তারকে হুঁশিয়ারি বিজেপি নেত্রীর। কোচবিহারে জেএমএম হাসপাতালে 10 দিন ভর্তি থাকা এক রোগীর চিকিৎসা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে হাসপাতালে শটান চলে যান বিজেপি নেত্রী তথা কোচবিহার জেলা সহসভাপতি দীপা চক্রবর্তী। অভিযোগ, সেখানে গিয়ে ডাক্তার নার্সদের হুমকি দেন তিনি, ইয়ার্কি বার করে দেব, আমাকে চেনেন না বলেও ধমক দিয়েছেন বলে অভিযোগ। খালাসিপট্টি এলাকার ওই বাসিন্দা লিভারে ক্যান্সারে আক্রান্ত। 10 দিন আগে পরিবারের লোকজন তাকে জেএমএম হাসপাতালে ভর্তি করান। পরিবারের অভিযোগ, চিকিৎসা না করে হাসপাতালে তাকে ফেলে রাখা হয়েছে। এরপরেই তারা বিজেপি নেত্রীর কাছে বিষয়টি জানান। দীপা চক্রবর্তী হাসপাতালে গিয়ে কেন রোগীর চিকিৎসা হচ্ছে না সেই প্রশ্ন তুলে ডাক্তার নার্সদের হুঁশিয়ারি দেন। তার অভিযোগ, বাড়ির লোকজন বন্ড সই করে রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যেতে রাজি এবং রোগীর কোনো কিছু হলে দায়ভার পরিবারের, তারপরেও রোগীকে ছাড়া হচ্ছে না। দীপার কথায়, কেন এমন হবে? একটা সরকার বদল হয়েছে, কোনো আমলা পরিবর্তন হয়নি, কোনো ডাক্তার তো বদল হয়নি। যদি এই বিষয়টি নিয়ে হাসপাতালে চিকিৎসকরা মুখ খোলেননি। ঘটনা নিয়ে জোর শোরগোল ছড়িয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা। নিম্নচাপ সরে গিয়েছে রাজ্যের ওপর থেকে, যার কারণে হুহু করে গরম বাড়তে শুরু করছে ফের। আবহাওয়া দপ্তর বলছে ফের একবার মেজাজ বদলাতে পারে আবহাওয়া। আজ থেকে ফের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, কলকাতা সহ একাধিক জেলায়। আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়ায়। সোমবার এবং মঙ্গলবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। এই 2 দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলিতে। আবহাওয়া দপ্তর বলছে রাজ্যের ওপরে থাকা নিম্নচাপটি শক্তি হারালেও সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। তবে বুধবার থেকে আর সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আগামী সপ্তাহে তাপমাত্রা অনেকটা বাড়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল।